নমস্কার, আমি রনিদা। তো আজকে আমি যেই ঘটনাটি বলবো, এই ঘটনাটি বেশ 4-5 বছর আগে আমি শুনেছি আমার এক বন্ধুর কাছে। আমার ওই বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছিল ট্রেনে। তারপরে দীর্ঘদিন ওর সাথে ফোনে কথা টথা হতো, বেশ ভালোই ছিল, এখনো মাঝে মাঝে কথা হয়। ওর নাম হচ্ছে ভাস্কর। ছেলেটা এখন মাদ্রাজে থাকে। তো ওর কিছু ঘটনা ওর লাইফে ঘটেছে ওর ছোটবেলায়। তো আমি সেই রকম আহ, ওর মতো করে বলার চেষ্টা করছি। ও আমাকে ঠিক যেইভাবে বলেছিল ওর ছোটবেলার একটা ঘটনা, যেই ঘটনাটা ওর জীবনে প্রথম। ওই ঘটনাটা ঘটার পরে বেশ কয়েকটা ইনসিডেন্ট ওর সাথে গেছে এরকম। এখনো মাঝে মাঝে ও ওই ব্যাপারগুলো সাফার করে। তো ও সেদিন আমাকে ফোন করে বললো যে ভাই, তুই আমার ঘটনাটা তো বললি না। তো ওই জন্য আমি আজকে ওর একটা ওর প্রথম জীবনে যে ঘটনাটা ঘটেছিল সেটা বলছি। ঘটনাটা হচ্ছে এরকম: ওর তখন বয়স 10 কি 11 বছর বয়স। তো ও অ্যাকচুয়ালি থাকে হচ্ছে দমদম, মানে ওদের বাড়ি। ওর বাবা কাজের সূত্রে কলকাতা থাকতো, তাই জন্য দমদমে ওরা ফ্ল্যাট নিয়ে থাকতো বা ভাড়া বাড়িতে থাকতো। কিন্তু ওদের যে গ্রামের বাড়ি, সেটা হচ্ছে দরবপুর নামে একটা জায়গা আছে। দরবপুরের সিলিন্ডার, যেটা চাকদা থেকে প্রায় 40-45 মিনিট কি 1 ঘন্টা ট্রেকারে করে যেতে হয়, একটু গ্রামের ভিতরে। এখন ও যেই সময়ের ঘটনা বলেছে, মানে আজ থেকে প্রায় 20-22 বছর আগের ঘটনা, যখন ওর বয়স ছিল 10। তো তখন তো ওই সব জায়গা আরো মানে আহ, গ্রামের মতো ছিল। এখন অনেকটা হয়তো ডেভেলপ করেছে। তো সেই সময়ের একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে এমন যে ও, ওর মা, ওর বাবা কালী পুজোর মানে কালী পুজো কলকাতায় কাটাবে না, ওরা ওদের গ্রামের বাড়িতে কাটাবে পুরো ফ্যামিলির সাথে। দুর্গাপুজোর পর পর, দশমীর পর পর ওরা গেছে। তো ওদের বাড়ির চারিদিকে ক্ষেত। হ্যাঁ, ওদের ঘরের পেছনে একটা সুন্দর ছোটখাটো পুকুর আছে, যেখানে ওদের বাড়ির সব জামা কাপড় ধোয়া, বাসন টাসন ধোয়া, বা স্নান টান করাও হয়তো চলে। ওরকম একটা পুকুর, সুন্দর একটা ঘাটলা আছে। হুম। বাড়ির সামনেটা বেশ সুন্দর, মানে গ্রামের বাড়ি যেমন হয়, আহ, সুন্দর গাছ টাছ লাগানো। তারপরে বাউন্ডারির বাইরে ওদের ক্ষেতের জমি টমি আছে। ওর দুই জেঠু সেখানে চাষবাস করে। আর ওর বাবা কর্মসূত্রে বাইরে থাকে কলকাতায়। তো ওরা গেছে পুজোর পর, তো বাড়িতে খুব আনন্দ। তো বাচ্চা মানুষ ও, মানে গ্রামের ছেলে মেয়েদের সাথে মাঠে খেলাধুলা করে। তো এইভাবে দিব্যি 3-4 দিন কেটেছে, বেশ খুব ভালো কেটেছে। কালী পুজোর আহ, এই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি ঠিক কালী পুজোর দিন, মানে যেদিন ওই আহ, আমরা বলি না ওই 14 শাক খাই, তারপরে ভূত চতুর্দশী পালন করি, সেই দিনকার ঘটনা। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে এরকম যে আহ, ওর আহ, ও ওরকম সন্ধ্যের দিকে খেলাধুলা করছিল বিকেল থেকেই ক্ষেতের ধারে, আরো গ্রামের কয়েকটা ওর বয়সী বাচ্চা কাচ্চা সবাই মিলে। তো ওর মা ওকে ওখান থেকে ডেকে নিয়ে আসে যে চ, সন্ধে হয়ে গেছে, বাড়ি চ, এখন সবাই প্রদীপ জ্বালাবো। হ্যাঁ, মাটির প্রদীপ বানানো হয়েছে, সকালবেলা সবাই বসে বানিয়েছে, তো এখন সেগুলো জ্বালাবো, চ। তা ও এসছে। এবারে ওকে ওর মা ওই ওদের ঠিক ঘরের পেছনে যে পুকুর আছে, যেখানে ওদের বাসন টাসন ধোয়, হাত পা ধোয়, চান টান করে, তো সেই পুকুরে ওকে পাঠালো যে যা দিয়ে হাত পাটা ধুয়ে আয়। তা ও হাত পা ধুতে গেছে। ওর দুই জেঠিমা আর ওর মা সবাই ওই মাটির প্রদীপে তেল টেল দিচ্ছে, মানে সাজাচ্ছে। হ্যাঁ, বাড়ির চারিদিকে প্রদীপগুলো জ্বালাবে। তো ও হাত পা ধুতে গেছে, ও আর অনেকক্ষণ আসে না। তো সেটা কারো খেয়াল নেই, কেননা সবাই প্রদীপের এই সবে ব্যস্ত, প্রদীপ মোমবাতি এসব বের করতে, এগুলো সাজাতে। তো অনেকক্ষণ পর ওর মা বললো, কি হলো বাবু, এখনো আসছে না? হাত পা ধুতে গেছে কখন? তো গেছে পেছন দিকে ওর বড় জেঠিমা, যে উনি গিয়ে ডেকে নিয়ে আসবে।
তো ওর বড় জেঠিমা যখন বাড়ির পেছনে ওই পুকুর পাড়ে গেছে, তো গিয়ে দেখছে পুকুর পাড়ে তো কেউ নেই, মানে ঘাটলাতে কেউ নেই। হ্যাঁ, কিন্তু ও তো ঘাটলাতে এসছে হাত পা ধুতে। এবারে ওর বড় জেঠিমা ভাবলো তাহলে কি জানি ও আবার খেলতে চলে গেল কিনা। উনি আবার এসছে, এসে ওর মাকে বললো যে ঘাটলাতে তো ও নেই, তাহলে কি ও আবার ওই বাচ্চাগুলোর সাথে খেলতে গেল। তো ওর মা আবার গেল মাঠের দিকে, গিয়ে দেখে ওইখানে অন্য যাই সব বাচ্চারা খেলছিল, তারাও মোটামুটি কেউ কেউ আছে কেউ কেউ নেই, কিন্তু ওকে পাওয়া গেল না। তখন ওর ছোট জেঠিমা, ওর বড় জেঠিমা, ওর মা তিনজন মিলে পুকুর পাড়ে আবার গেছে খুঁজতে। এবারে গিয়ে দেখে ওদের পুকুরের মানে ঠিক বাড়ির পেছন দিকটায় তো পুকুরটা, ঠিক ঘরের ওয়ালের পরেই যে জায়গাটা যেখানে ওদের ঘাটলার ঠিক অপোজিটে, মানে পুকুরের তো চারিদিক, সেই তার অপোজিটে অনেক গাছপালা, একটা জঙ্গল টাইপের, মানে পুকুরের পেছনটায় ওই পাড়টায়। হুম, তো সেখানে গাব গাছ আছে, তেঁতুল গাছ আছে, কচু গাছ, কলা গাছ, অনেক বড় কলা বাগান আছে ওই পেছন দিকটা। তো ওরা পুকুরের চারিদিকে খুঁজতে খুঁজতে গেছে, গিয়ে দেখে একটা গাব গাছ আছে বেশ বড় সড়ো। গাব গাছের গোড়ায় ও বেহুশ হয়ে পড়ে আছে, মানে ও গাব গাছে যেন হেলান দিয়ে পড়ে রয়েছে। হুম, তো অনেকক্ষণ পর আহ, খুঁজে টুজে ওকে যখন পেলো, তারপর সবাই ধরাধরি করে ওকে নিয়ে চলে আসলো। এবার এনে সবার তো ওই মোমবাতি প্রদীপ জ্বালানো তো চুকে গেল পাট, সবাই ওকে নিয়ে ব্যস্ত। হাত পায়ে তেল মালিশ করে, কেউ গরম দুধ এনে ওকে দিচ্ছে। তো যাই হোক, এই গরম দুধ জলে ছিটা ফিটা দিয়ে গরম দুধ খুব খাইয়ে ওকে হুঁশে ফেরানো। হুঁশে ফেরানোর পর ওকে যখন জিজ্ঞেস করে কিরে তুই ওখানে কেন গেছিলি, ও তখন বললো ও হাত পা ধুচ্ছিল, তখন ওই গাব গাছের ওখান থেকে কে যেন ওকে ডাকলো, মানে বাচ্চা মানুষ তো ওর যেন মনে হলো কেউ ওকে ডাকলো। এবারে ওর বাড়ির লোক ভাবলো কি জানি অন্ধকারে কি না কি দেখেছে, হয়তো এমনি বাচ্চারা হয়তো মজা করে হতে পারে, ওর বন্ধুরা ওই পুকুর পাড়ের পেছন দিক দিয়ে এসছে, পুকুর পাড়ে ওখান থেকে ওকে ডেকেছে। তো যাই হোক, ওনারা ব্যাপারটাকে গুরুত্বই দেয়নি। তারপর যাই হোক সবাই মিলে ওর একটু ঠিকঠাক হওয়ার পরে সবাই মিলে একটু রাত হলো আর কি, তখনই ওই প্রদীপ টদীপ জ্বালালো। এবার গ্রামের মানুষরা খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তো ওরাও মোটামুটি 8টা, সাড়ে 8টা, 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলে। তার মধ্যে ওরা প্রথম গেছে, হ্যাঁ, মানে পুজোর পর তো একটু কথাবার্তা হয়, এই সে করতে করতে ওদের মোটামুটি 10টা বাজে। তো যখন সবাই খেতে বসে, ওকে, ওর বাবাকে আর ওর দুই জেঠুকে একসাথে খেতে দিয়েছে। হুম, ও খাবে না। খাবে না, ওকে খুব জোর করা হচ্ছে, ও খাবে না। তো যাই হোক খাবে না, ওর মা বললো তাহলে শরীরটা ভালো লাগছে না, তাই থাক ছেড়ে দাও, খেতে হবে না আজকে। তো ও খেলো না, না খেয়ে তারপরে ওর মা চলে গেল ওকে ঘুম পাড়াতে, আর ওর জেঠিমারা বাকিরা সবাই খেয়ে দিয়ে তারপর যাই হোক রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে আছে, অনেক রাতে, তখন ঠিক কটা বাজে ঠিক ও আমাকে বলতে পারেনি, তবে অনেক রাত, মাঝরাতে ওর মায়ের ঘুম ভাঙে এবং দেখে যে বিছানায় ও নেই। হুম, ও নেই। তো ওর মা ভাবলো তাহলে হয়তো উঠে বাথরুম টাথরুম গেল। তো ওর মা উঠে আহ, মানে ওর মা আর ও খাটে শুয়েছে, আর ওর বাবা হচ্ছে ওদের আরেকটা পাশে ঘর আছে, সেখানে ওর বাবা, ওর কাকা জ্যাঠা এরা, মানে ছেলেরা ওখানে সবাই মিলে একসাথে খোলামেলা জায়গায় শুতো। তো ওর মা বাইরে বেরিয়ে বারান্দায় বেরিয়েছে, বারান্দায় বেরিয়ে আহ, দেখে ছেলে নেই। এবারে উনি বারান্দার বাইরে যখন উঠানের সামনে এসছে, এবার যেহেতু গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতে কি হয় অনেক বড় স্পেস থাকে। হুম, অনেক বড় স্পেস থাকাতে অনেকগুলো ঘর চারিদিকে সাজানো, রান্নাঘর, রান্নাঘরের থেকে একটু দূরে আরো ঘর। হ্যাঁ, তো এরকম ওদের ঘরের পরেই একটা গোয়াল ঘর ছিল, গোয়াল ঘরের পরে ছিল ওদের রান্নাঘর, মানে উঠানের এক কোণার দিকে। রান্নাঘরের ওই পাশটায় আবার কিছু মানে ওদের এক্সট্রা আরো জিনিসপত্র রাখার আউট হাউস টাইপের একটা ঘর, তার পাশে ওদের ঠাকুর ঘর, তারপরে ওদের বাড়ির গেট। তো ওর মা যখন বারান্দায় বেরিয়ে এসছে, বেরিয়ে এসে দেখো শুনতে পাচ্ছে যেন রান্নাঘরে কিছু একটা আওয়াজ হচ্ছে, মানে খচর মচর খচর মচর, মানে খুব একটা উইয়ার্ড একটা আওয়াজ হচ্ছে। এবারে তখনকার সময় না ওই ইলেকট্রিকের ব্যাপার ছিল না, তো ওর মা হ্যারিকেনটা জ্বালিয়ে হাতে নিয়ে রান্নাঘরে ঢুকেছে। রান্নাঘরে ঢুকে মানে ওর মা তো পুরো স্টাক হয়ে গেছে, অবাক, ওর মা একটা চিৎকার দিয়ে উঠেছে,
কি না ওর মা গিয়ে দেখছে ওই অন্ধকারের মধ্যেই ওর মা দেখছে যে একটা অন্ধকারের মধ্যে একটা হালকা অবয়ব, যে ওদের না রান্নাঘরে একটা মাটির কুঁজো ছিল, বড় ধরনের জ্বালা। সেই জ্বালা ছিল যেখানে ওর জেঠুরা মাছ ধরে এনে রাখতো, মানে ঘরে খাওয়ার জন্য যে মাছগুলো, জ্যান্ত মাছগুলো ওরা ধরে রাখতো, সেগুলোকে ওই জ্বালার মধ্যে রাখতো, জল দিয়ে রাখতো। বেশ অনেকদিন থাকতো তো, ধরে ধরে তারপরে যখন খেত তখন ওখান থেকে তুলে নিয়ে রান্না করে খেত। তো ওর মা মানে ঘরে যখন ঢুকেছে বারান্দায়, ওর মা ফিল করলো মানে অন্ধকারের মধ্যে কোনো একটা অবয়ব যে ওখান থেকে জ্বালা থেকে মাছ তুলে খাচ্ছে এরকম মনে হচ্ছে। তবে যখন হ্যারিকেনের আলোটা কি করেছে দেখে, ভাস্কর ওরকম একটা মাছ, জ্যান্ত মাছ জাস্ট এইমাত্র তুলে ও যেন কামড়াচ্ছে। যখনই কামড়টা বসাতে গেছে ওই সময় ওর মা মানে হ্যারিকেনের আলোটা দিয়ে দেখেছে। ওইটা দেখে তো ওর মা মানে যাচ্ছে তাই অবস্থা, ভিমলি খেয়ে পড়ে যায় চিৎকার করে। ওনার চিৎকারে তারপরে ওর বাড়ির আরো সবাই আসে, এসে দেখে ওর মা এদিকে ওরকম ভাবে পড়ে রয়েছে আর ভাস্করও বেহুশ হয়ে পড়ে রয়েছে। ভাস্করের হাতের পাশে একটা মাছ, এবং ওর আশেপাশে আরো দু একটা মানে আধ খাওয়া মাছ যেমন হয়, যে পুরোটা খায়নি অর্ধেক খেয়েছে কেউ, হ্যাঁ, তাজা মাছ পড়ে রয়েছে বেশ দু তিনটে। তো সবাই ধরাধরি করে ওর মাকে আর ওকে তুলে নিয়ে আসলো, তুলে এনে তারপরে যা হয় সেবা শুশ্রূষা করে। সেদিন ডাক্তার তাদেরকে আহ, আর একা রাখেনি, বাড়ির সবাই মিলে একসাথে ওদের দুজনার সেবা টেবা করে সারা রাতটা কাটলো। ভোরবেলার দিকে যখন মোটামুটি চারিদিকে আলো ফুটে গেছে, তখন ওর ছোট জেঠু বললো যে ব্যাপারটা তো ভালো না, এটা সম্ভবত কোনো প্যারানর্মাল কিছু একটা ব্যাপার হতে পারে, মানে ভৌতিক একটা কিছু ব্যাপার হতে পারে, কারণ গ্রামে ট্রামে এইসব জিনিসগুলো হতো বা এখনো হয়। তো গ্রামের মানুষরা এই জিনিসগুলো দেখে বোঝে। তো কি করা যায়, একটা ওঝা বা যারা ঝাড়তে পারে এই ধরনের লোকের খোঁজ করতে হবে। তো ওর ছোট কাকু বললো যে ঠিক আছে আমি দেখছি। তারপর ওর ছোট কাকু, ছোট জেঠু আর কি, সরি, ওর ছোট জেঠু বেরিয়ে আরো দু চারজনের সাথে কথা টথা বলে, গ্রামের লোকেদের সাথে কথা টথা বলে একজনের খোঁজ পেল। তো তার কাছে গেল, সে পাশেই থাকতো হয়তো কোনো একটা আশেপাশেই কোনো একটা গ্রামেই। হ্যাঁ, এদিকে তো পাড়ার লোকজন এসছে, এসে তো মানে যেটা হয় আর কি, হ্যাঁ, গ্রামের লোকেরা এসে তো ওদের বাড়িতে একদম ভিড় করে রয়েছে, যে মা ছেলে দুজনেই এরকম অবস্থা। তারপর ওর মা যা হোক সুস্থ হয়েছে, কিন্তু ছেলে তো মানে বেহুশের মতো পড়ে রয়েছে। হুম, মানে ঘুমের মধ্যে আছে। হ্যাঁ, তো যাই হোক তারপরে মোটামুটি একটু বেলা হলো, 10টা সাড়ে 10টা কি 9টা হবে এরকম সময়, ওর জেঠু একজনকে নিয়ে আসলো পাশের গ্রাম থেকে। ওর জেঠু আরো দু তিনজনকে নিয়ে গেছিল, তো সাইকেল করে তাকে নিয়ে আসলো। সে এসে দেখলো, দেখে বলছে যে ওর উপরে না মানে কোনো একটা মানে ওই জাতীয় ভূত বা জিন বা প্যারানর্মাল কিছু একটা ওর উপরে চেপেছে। ওকে সন্ধ্যাবেলা পেয়েছে, হ্যাঁ, তো ওর উপরে চেপেছে। তো উনি একটু মন্ত্রতন্ত্র পড়ে উনি প্রথমে ওকে একটা তাবিজ দিল, হ্যাঁ, আর বললো যে মোটামুটি 15 দিন ওই তাবিজটা পড়া থাকতে হবে। হুম, ঠিক হয়ে যাবে। তো উনি ওটা দিয়ে চলে গেল। ছেলে তখন একটু ভালো, মানে বেলা হচ্ছে যত, ছেলে একটু আস্তে আস্তে ঘুম ভাঙছে, ভালো, হ্যাঁ, সুস্থ। দুপুরবেলা দিব্যি ভালো ছেলে, ওর মাও একটু সুস্থ হয়ে গেছে। এবার দুপুরবেলা যখন খেতে বসেছে, হুম, মানে ওর 3 জেঠু মিলে যতগুলো ভাত খায়, ও একা তার চেয়ে বেশি খেয়ে নিতে পারে, এরকম ভাস্করের অবস্থা। মানে ভাস্কর 10 বছর বয়স একটা বাচ্চা ছেলে কতটা খেতে পারে, ভাস্করকে যখন ওই পরিমাণ ভাত দিয়েছে, মানে মুহূর্তের মধ্যে যেন ও ভাতগুলো শেষ করে ফেললো। মানে ওর বাড়ির লোক অবাক যে যেই ছেলের খাওয়া হয় সবার শেষে, ওর মা শেষে কখনো কখনো ওর মাকে খাইয়েও দিতে হয় ওকে, হ্যাঁ, যে খাওয়া নিয়ে বায়না করে, সেই ছেলে মানে পারলে শুধু ভাত খেয়ে নিচ্ছে। মানে ভাত দেওয়ার পরে তরকারি আর দিতে হচ্ছে না, এর মধ্যে ভাত শেষ। তো
অনেকগুলো ভাত খেয়ে নিয়েছে। এবার ওর কাকু জেঠু, সরি ওর জেঠু, ওর বড় জেঠু, ওর ছোট জেঠু, ওর বাবা সবাই অবাক হয়ে যাচ্ছে। তাও ভাবলো হতে পারে কালকে রাতে কিছু খায়নি, সকালবেলাও সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তাই জন্য হয়তো দুপুরবেলা একটু বেশি খেয়েছে, কোনো ব্যাপার না। তো গেল। এবার সারাদিন না ছেলে ঝিমাচ্ছে, সারাদিন ঝিমাচ্ছে। আজকে আর বিকেলবেলা ছেলে বেরোয়নি খেলতে। তোর ওই গ্রামের ওর বন্ধুরা এসেছিল ওকে ডাকতে। ওর বাড়ির লোক বললো ও একটু অসুস্থ, যাবে না, ও দুদিন রেস্ট। গেল। সন্ধ্যেবেলা গ্রামের সবাই 8টা সাড়ে 8টার মধ্যে খেয়ে দেয় নেয়। তো আবার যখন রাত্রিবেলা খেতে বসেছে, সেই ছেলে আবার মানে ওর ভেতরে যেন কিছু একটা ঢুকেছে, যে অনেকগুলো খাচ্ছে। মানে ওর জেঠিমা ভাত দিতে গিয়ে, মানে সবার থালায় ভাত দিতে দিতে ওর থালায় ভাত শেষ, আবার দিয়েছে, আবার শেষ। তো যাই হোক, সেই বেলাও একটু বেশি খেলো। বাড়ির লোক ব্যাপারটা একটু করলো যে চলো ঠিক আছে, উইয়ার্ড ব্যাপারটা, কিন্তু তারপরে এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই। আজকে ওর মা ওর বাবা একসাথেই শুয়েছে ওর সাথে। আজকে সারা রাত ছেলে ঘুমাতে পারছে না, একটু একটু পরপর চিৎকার করে উঠছে, আর খালি বলছে আমাকে বাইরে নিয়ে যাও, আমাকে বাইরে নিয়ে যাও, আমি পুকুর পাড়ে যাব, আমি পুকুর পাড়ে যাব, হ্যাঁ আমি ওই গাব গাছের ওখানে যাব। হ্যাঁ, বারবার চিৎকার করছে। তোর বাবা মার তো সারা রাত ওই নিয়ে ঘুম হয়নি, একটা টেনশন, সেটা এরকম এরকমভাবে মোটামুটি 3-4 দিন কাটে। ছেলের মধ্যে কোনো পরিবর্তন নেই, ছেলে অনেকটা রোগা হয়ে গেছে, একটু কালো কালো হয়ে যাচ্ছে ছেলে। আর ওর গায়ে না স্পট স্পট পড়ছে, মানে ও বেশি ফর্সাও না, বেশি কালোও না, শ্যামলাও না, মোটামুটি মিডিয়াম। কিন্তু তারপরেও না ওর গায়ে যেন কেউ মানে লাল লাল ছোট ছোট স্পট দেখা দিয়েছে। তো ওর বাবা মা ভাবছে যে এটা আবার একটা নতুন সমস্যা। এদিকে ছেলে খাওয়া দাওয়া করছে, তার মধ্যে আরেকটা জিনিস, ও খাচ্ছে ভালো, কিন্তু ও কিন্তু বাথরুম করছে না ঠিক মতো, না বাথরুম করছে, মানে ওর পায়খানা বাথরুম দুটোই ঠিক মতো হচ্ছে না। হুম। আগে যেখানে সারাদিনে একবার করতো, এখন 2 দিন 3 দিন পার হয়ে যাচ্ছে, করছে না। কিন্তু ওর যে মানে অতটা খাবার খাওয়ার পরেও যে হয় না, যে এখন যদি আমাদের পায়খানা বাথরুম ঠিক মতো না হয়, পেটটা ভার হয়ে থাকে, পেটে একটু প্রবলেম হয়, ওর কিন্তু কিছু হচ্ছে না, শরীরে কোনো চেঞ্জ নেই। মানে ওই ওই প্রসঙ্গে এমনি তো চেঞ্জ আছে, মানে শরীরে ওই প্রসঙ্গে কোনো চেঞ্জ নেই, উল্টে যেন ছেলে একটু শুকিয়ে যাচ্ছে। তার মধ্যে আবার ওর শরীরে একটু লাল লাল স্পট দেখা দিচ্ছে। হ্যাঁ। আর ছেলে না সারাদিন ঝিমায়, আর মাঝে মাঝে চিৎকার করে ওঠে, আর ওই খালি পুকুর পাড়ের দিকে যেতে। তো এরকম 3-4 দিন এরকম ভাবে পার হলো। 3-4 দিনে ছেলের পরিবর্তন অনেকটা হয়ে গেছে শরীরে, পায়খানা বাথরুম হচ্ছে না, ছেলে অনেকটা রোগা হয়ে যাচ্ছে, হ্যাঁ কালো হয়ে যাচ্ছে, আহ, শরীরে স্পট পড়ে যাচ্ছে, ঘুমাতে পারছে না। হ্যাঁ। তো ওর জেঠু বললো যে তাহলে ওই ওঝাকে দিয়ে আর কাজ হবে বলে মনে হচ্ছে না, তো কি করা যায়। পাড়ার লোকজনও আসছে, সবার মধ্যে একটা মায়ার, যে বাচ্চাটা এলো কলকাতা থেকে এখানে বেড়াতে, বেড়াতে এসে কি একটা অসুবিধা, কি একটা সমস্যা। তো পাড়ার লোকেদের মধ্যে একটা চাপা গুঞ্জন শোনা যায়। তো পাড়ারই কেউ, কোনো বয়স্ক লোকজন, এরা একটা সাজেশন দেয় ওর জেঠুদেরকে, ওর জেঠু ওর বাবা ওদেরকে, যে এমন কোনো একজন ওঝাকে ডাকো যে মুসলিম, হ্যাঁ বা পীর, ওরকম, হ্যাঁ তাদেরকে দিয়ে ভালো কাজ হয়। তো এবার এমন কেউ, তাকে কোথায় খুঁজে পাওয়া যায় যে মুসলিম, অথচ এরকম ওঝা বা এই টাইপের পীর? তো অনেক খোঁজ খবর করার পর, পাড়ার লোকজনরাই সবাই মিলে অনেক খোঁজ খবর করে, করার পর তারা মুর্শিদাবাদের ভেতর দিকটাতে একজনের খোঁজ পায়। জঙ্গিপুরের ওই দিকটাতে একজনের খোঁজ পায়। তো তারপরে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। বা তখনকার সময় তো এখনকার মতো এত গাড়ি টাড়ির ব্যবস্থা ছিল না। এবার ওকে চাকদা থেকে মুর্শিদাবাদ এই নিয়ে যাওয়াটা একটা চাপের বিষয়, তার মধ্যে ছেলের ওই অবস্থা। তো যাই হোক, অনেক কষ্ট টষ্ট করে ওরা ফ্যামিলির সবাই, মানে বাবা মা জেঠু জেঠি সবাই মিলেই একসাথে যায় ওই পীরের কাছে।
তো সবাই মিলে গিয়ে কান্নাকাটি করে, বলে এই ব্যাপার। তো উনি দেখেন, উনি দেখে বলে যে ওর ওপর যে আসর করেছে সে মানে খুব খারাপ, মানে সে চাইছে ওকে নিয়ে যেতে, মানে মেরে ফেলবে। হয় ওকে মেরে ফেলবে, আর না হলে ওর শরীরে কোনো একটা মানে ডিসপুট করে দেবে, হ্যাঁ, তারপরে ও যাবে। মানে ওই মুসলিম লোকটা তার মানে যেসব মন্ত্র বা সূরা সেসবের মাধ্যমে ওকে দেখে টেকে তারপরে ইটি করে যা বুঝলো যে হয় ওকে মেরে ফেলবে, আর না হলে ওর দেহে কোনো একটা ক্ষতি করে তারপরে সে ওকে ছাড়বে। এবার ওর বাবা মা সবাই, জেঠু জেঠি সবাই তো কান্নাকাটি, যে না এইভাবে তো হয় না, বাচ্চা ছেলে, হ্যাঁ, এখন ওর যদি কিছু একটা ক্ষতি হয়ে যায় তা সেটা তো সহ্য করা যাবে না, না, পুরো ফ্যামিলির মধ্যে একটা মানে খারাপ একটা পড়ে গেল, সবাই কান্নাকাটি। তো উনি বললো ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি দেখি আস্তে আস্তে ওর কাছ থেকে ওকে মানে ওই মানে যে প্যারানর্মাল জিনিসটা আছে, যে আত্মাটা আছে, তাকে সরানোর চেষ্টা করি। তাড়াহুড়ো করলে পরে এরকম একটা ক্ষতি হবে। তো আস্তে আস্তে তো কিছু সময় দিতে হবে, কিছুটা দিন। তো ঠিক আছে, কিরকম সময় দেওয়া যাবে, না 40 দিন তাকে সময় দিতে হবে। এই 40 দিন প্রত্যেক দিন কোনো একটা মাজারে গিয়ে আহ, ওকে নিয়ে যেতে হবে সেই মাজারে 40 দিন, এবং ওকে নিয়ে গিয়ে সেই মাজারে প্রত্যেক দিন সন্ধেবেলা আহ, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে পীর বাবার কাছে প্রার্থনা করতে হবে। এছাড়া ওকে একটা তাবিজ দেওয়া হয়েছে। হুম। আর আর কিছু মানে আতর টাতর দিয়ে আরো কিছু জিনিসপত্র দিয়ে ওকে করা হয়েছে, যে ও যেই ঘরটাতে থাকে বা সেই ঘরের চারিদিকে ওটা দিয়ে রাখতে হবে। এবং সব সময় এই যে 40 দিন, এই 40 দিন পুরো বাড়িতে কোনো মাছ মাংস এসব খাওয়া যাবে না, একদম পবিত্র অবস্থায় থাকতে হবে, কোনো রকম অশৌচ ব্যাপার যাতে না হয় বাড়ি, সেরকম রাখতে হবে, ওকে একদম পাক পবিত্র করে রাখতে হবে। তো যাই হোক, সেখান থেকে ওরা নিয়ে এলো, হ্যাঁ, ওই রকম সব ক্রাইটেরিয়া মানলো। এবারে খোঁজ খবর নিয়ে দেখলো যে কোথায় আছে ওদের গ্রামে একটা মাজার, তো খুঁজে টুজে পেলো না, পাশের গ্রামে পেলো। তো যাই হোক, এখন প্রত্যেক দিন সন্ধেবেলা ওকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওরকম মাজারে ওকে দিয়ে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে। যখন মাজারে নিয়ে যায়, মাজারে ঢোকার মুহূর্তে ও তো মানে বীভৎস ভায়োলেন্ট ব্যাপার করে ফেলছে, চিৎকার চেঁচামেচি, ঢুকবে না। আর ওর মধ্যে এত শক্তি হয়ে যায় সেই সময়গুলোতে, যেন অমানবিক শক্তি। মানে ওর বাবা জেঠুদের কেউ ধাক্কা মেরে ফেলে দেয়, এইরকম অবস্থা। তো যাই হোক, প্রত্যেকদিন তাই হচ্ছে বাড়িতে। আহ, মাছ মাংস এসব তো বন্ধ। হুম। কিন্তু রান্না করার সময় ও মানে ছুটে ছুটে রান্নাঘরে যায়, এবং মানে গরম ভাতের হাঁড়ি থেকে হাত ঢুকিয়ে ভাত তুলে দিয়ে খাওয়া শুরু করে। ওর জেঠি বা ওর মা যখন বাধা দিতে যায়, তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয়। মানে ওর না দিন দিন খিদে বাড়ছে। হ্যাঁ, একদিন নাকি এরকম হয়েছে যে ওদের ফ্যামিলি সবার জন্য দুপুরে রান্না হয়েছে, টোটাল ভাত, মানে ওর ভাষ্য মতে ও আমাকে যেটা বলেছে যে 70 থেকে 80% ভাতের হাঁড়ি ও একা খেয়ে খালি করে দিয়েছে। মানে রান্নার পরে সবাই আহ, মানে চান টান করতে গেছে, ও রান্নাঘরে ঢুকে পুরো ভাতের হাঁড়ির 70 থেকে 80% খালি করে দিয়েছে খেয়ে। ওর মধ্যে এত খিদে। তারপর যখন ওকে মানে রান্নাঘরে ঢুকে এসে যখন ওকে দেখে যে ওরকম ভাবে খাচ্ছে, মানে ওকে যখন সরাতে গেছে, ও হাঁড়ি ছুঁড়ে মেরেছে, হ্যাঁ, ওর জেঠিমা। মানে এত ভাইলেন্ট হয়ে যাচ্ছে। 40 দিনের মধ্যেই এই ঘটনাগুলো ঘটছে, 5-6 দিন বা 7 দিনের মধ্যে, কিন্তু ছেলের মধ্যে কোনো পরিবর্তন নেই। মানে ভালো হওয়ার দিকে কোনো পরিবর্তন নেই, বরঞ্চ দিন দিন আরো খারাপ হচ্ছে। ছেলে শুকাতে শুকাতে এমন হয়ে গেছে, একদম কঙ্কালের মতো শরীর হয়ে গেছে। আর ওই যে গায়ে যে লাল লাল স্পট, ওগুলো না এখন ওর পুরো শরীরে ভরে গেছে। হ্যাঁ। আর ওই লাল স্পট আর পুরো শরীরটা কালো, কালোর মধ্যে লাল লাল স্পট মুখে চোখে, আর চোখগুলো লাল লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যত দিন যাচ্ছে ওর মধ্যে এই পরিবর্তনগুলো হচ্ছে। ওর বাবা মার তো কান্নাকাটি শেষ নেই। গ্রামের লোকের মধ্যেও একটা উঠে গেছে যে এই ছেলেকে মনে হয় আর বাঁচানো যাবে না। হুম।
ওর জেঠু জেঠিমাও খুব খুব কান্নাকাটি করছে। ওর জেঠু জেঠিমার কোনো ছেলে মেয়ে নেই, দুই জেঠু জেঠিমারই কোনো ছেলে মেয়ে নেই, বাড়ির একমাত্র সন্তানও। হ্যাঁ, তো ওকে সবাই খুব ভালোবাসে, খুব। তো সবার মধ্যে একটা মানে কান্নাকাটির রোল পড়ে গেছে। তো কোনো কিছু তাদের চলছে না ঠিকঠাক। তো এইরকম সময় এলাকার একজন বয়স্ক লোক ওদেরকে বলে যে তাহিরপুর নামে একটা জায়গা আছে কৃষ্ণনগরের দুটো স্টেশন আগে। ওই তাহিরপুরে একজন মানুষ আছে, উনি হিন্দু, কিন্তু ওনার কাজকর্মগুলো মুসলিম ধর্ম অনুযায়ী। ওনার কাছে যদি একবার যাওয়া যায়, কেন তখন ওনার খুব বলবালা ছিল, ওনার কাছে অনেকে যেত। এবার ওর বাবা মা মোটামুটি হাল ছেড়ে দিয়েছে যে এই ছেলেকে মনে হয় আর বাঁচানো যাবে না। তার কারণ ছেলের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, মানে এখন এরকম অবস্থা হয়ে গেছে যে ছেলে ঠিকমতো উঠতে পারে না বিছানা থেকে। যত দিন যাচ্ছে এত শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু মানে ওকে যদি ধরে সরানো যায়, সরাতে হয়, তখন কিন্তু ওর গায়ে অমানবিক শক্তি হয়ে যাচ্ছে, মানে ও সরবে না বা ও সেই জায়গা থেকে নড়বে না। হ্যাঁ, সেই সময় ওকে বাধা দেওয়ার জন্য ওর মধ্যে অমানবিক শক্তি হয়ে যাচ্ছে, কিন্তু ছেলে যেন মানে উঠে দাঁড়াতে পারছে না, এরকম অবস্থা। ওর বাবা মা ওকে ধরে ধরে যখন ঘর থেকে বারান্দায় নিতে যায় বা বারান্দা থেকে ঘরে নিতে যায়, পারে না। ওর শরীর যেন ভারী হয়ে যাচ্ছে। কিন্তু এদিকে ছেলে যত দিন যাচ্ছে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, সারাদিন ওর বাড়ির লোকজন কান্নাকাটি, গ্রামের লোকজনরা এসেও আফসোস করছে। সারাদিন ছেলে এক জায়গায় পড়ে থাকে। হ্যাঁ, তো এরকম পড়ে থাকতে থাকতে না ওর পিঠের দিকেও ঘা হয়ে যায়। ডাক্তার আসে, ডাক্তার এসে সেসব দেখে। হ্যাঁ, ডাক্তারের ওষুধেও কোনো কাজ হয় না। ওর কোমরের ওখানে যে ঘা হয়ে গেছে সেই ঘাটা পর্যন্ত আর সারছে না, যেন সেই ঘায়েও ওষুধ লাগালে কোনো কাজ হয় না। হ্যাঁ, আর ওষুধ লাগালে কিছু জ্বালা করে। সেই যখন জ্বালা করে তখন ওর মধ্যে যেন অমানবিক শক্তি হয়ে যায়। ও ও যেই ওষুধ দিতে যায় তাকে মারে। হ্যাঁ, তার উপরে ও হামলে পড়ে। হ্যাঁ, কিন্তু এদিকে ছেলে এই ঘর থেকে ওই ঘরে হেঁটে যেতে পারে না, এরকম অবস্থা। কখনো ওর গায়ে বীভৎস শক্তি হয়ে যাচ্ছে, কখনো একদম দুর্বল হয়ে যাচ্ছে। এখন এমন হয়েছে, মানে ওই কয়েকদিন পর খাওয়া দাওয়াও মোটামুটি রীতিমতো বন্ধের দিকে। ওই যে মাঝে যে অনেক খেত, সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ও খেতেও পারছে না। এখন ঠিকমতো ছেলে কথাও বলতে পারে না। হ্যাঁ, কালো হয়ে গেছে, লাল লাল স্পটগুলো আরো স্প্রেড করে বাড়ছে, পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, চোখ টোখ সব শুকিয়ে, কাঠ মুখ শুকিয়ে একদম অবস্থা খারাপ। ওর বাবা মা বুঝে গেছে যে এই ছেলেকে আর বুঝি বাঁচানো যাবে না। বাড়িতে কান্নাকাটি, কোনো কিছু ঠিকঠাক মতো চলে না। ওকে এখন মাজারেও নিয়ে যেতে পারে না। হ্যাঁ, ওকে যে ধরে ধরে পাশের গ্রামে নিয়ে যাবে, 3-4 দিন হলো ওকে নিয়ে যেতে পারছে না, যার ফলে ও আরো অসুস্থ হয়ে যাচ্ছে। এইরকম অবস্থায় একজন এসে বললো ওই তাহেরপুরের ঘটনাটা, যে তাহেরপুরে একবার নিয়ে চলো, যদি কিছু করা যায়, শেষ চেষ্টা তো করা যেতে পারে। এবার ওর বাবা মা বলছে এতটা দূরের রাস্তা, চাকদা থেকে সেই তাহেরপুর নিয়ে যাব, হ্যাঁ, কিভাবে সম্ভব? তো তখনকার সময় ভ্যানে করে পুরো রাস্তাটা ওকে নিয়ে যাও, চাকদা থেকে তাহেরপুর, তাহেরপুরে ওই যার কাছে নিয়ে যায় তার নাম হচ্ছে বিমল কর, তার কাছে নিয়ে যায়। এবার যখন তার বাড়িতে নিয়ে যায়, এই যে এতটা দূরে ভ্যানে জার্নি, তাতে ছেলে যেন আরো মূর্ছা গেছে অবস্থা। তো ওর বাবা মা বুঝে যায় যে এখান থেকে বাড়ি নিয়ে যেতেই যেতেই হয়তো ওকে নিয়ে শ্মশানে নিয়ে যেতে হবে, বাড়িতে আর ঢোকানো যাবে না, ওর যা শরীরের অবস্থা। তো যাই হোক, তাহেরপুরের ওনার কাছে নিয়ে গেল। এবার উনি যখন দেখলো, উনি দেখে বললো ছেলেকে তো পুরো মরা নিয়ে এসছিস। হ্যাঁ, এতদিন কোথায় ছিল? তো যাই হোক, এখন ওর বাবা মা আর কি বলবে, সব কিছু খুলে বললো। তাহেরপুরে ওনার আহ, কাজ করার নিয়মটা একটু অন্যরকম। ওনার কাছে একটা অ্যালুমিনিয়ামের পয়সা মতো আছে, লাইক একটা অ্যালুমিনিয়ামের 1 টাকা বা 2 টাকা, কিন্তু সেটা অ্যালুমিনিয়াম। তো সেটা হাতে দিয়ে
উনি তোমাকে কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাকে দিতে হবে। এবং এটার আরেকটা মজার বৈশিষ্ট্য, ওই পয়সাটা হাতে দেওয়ার পরে যদি, মানে যার হাতে দেবে, তারপরে যদি তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার নাম কি, তার নিজের নামটা বাদ দিয়ে বাকি সবার নাম মনে আসবে, নিজের নামটা মনে আসবে না, মানে মনেই করতে পারবে না, এরকম। তো তাকে অনেকটা স্ট্রাগল করে, অনেকটা কষ্ট করে তারপরে বলতে হবে তার নামটা, মানে মনে মনে ভাবতে হবে আমার নামটা যেন কি, নামটা যেন, অনেক ভাবতে হবে এরকম। এবং ওই ভদ্রলোকের ওই অ্যালুমিনিয়ামের পয়সাটা দেওয়ার পর উনি কিছু ফুলের নাম, ফলের নাম, গাছের নাম, দেবতার নাম, তীর্থস্থানের নাম, মাছের নাম, গাছের নাম, এই ধরনের জিনিসপত্র জিজ্ঞেস করেন। এবং এই যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছে, এই প্রশ্নের উত্তর শুনে উনি বুঝে যায় যে তোমার সমস্যাটা কি। তোমাকে বলতে হয় না যে আমার এই সমস্যা বা এই কিছু, উনি ওইগুলো করেন। তো যেহেতু ওই বাচ্চাটা তখন ওর অবস্থা একেবারেই খারাপ, তখন ওকে কোলে নিয়ে ওর মা বসে এবং ওর মায়ের হাতে ওই পয়সাটা দেওয়া হয়। এবং তারপরে ওর মাকে জিজ্ঞেস করা হয় একটা একটা করে প্রশ্ন। ওর মা ওই প্রশ্ন উত্তর এগুলো শুনে তারপরে উনি বলে যে ঠিক আছে, কোনো ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, 11 দিনের দিন আবার ওকে নিয়ে আসবে। এটা বলে উনি কিছু মানে তাবিজ দিয়ে দেয়। ওনার তাবিজের মেন বৈশিষ্ট্য হচ্ছে উনি দুটো ময়নামণি দেবে, কিছু শেকড় দেবে, আর দোক্তা পাতা নামে এক ধরনের পাতা হতো, এখনো পাওয়া যায় কিনা আমার ঠিক জানা নেই। ওই দোক্তা পাতায় উর্দু ভাষায় কিছু উনি সূরা লিখে সেই তাবিজের মধ্যে ভরে দেয়। তো ওইটা ওর শরীরে বাঁধা হয় এবং একটা ঘট দেয়। ঘটের ভেতরে ও আমাকে যেগুলো বলেছে, এবং সেগুলো হচ্ছে, ঘটের ভেতরে একটা লেবু, কিছু সূচ গেঁথে দেওয়া লেবুর মধ্যে, এবং একটা কলা, হ্যাঁ, আর একটা ছোট পুঁটি মাছ ঘটের ভেতর দিয়ে, মানে পুঁটি মাছটা জ্যান্ত দিয়ে ঘটের মুখটা আটকে দিয়ে দেয়। ওর বাড়ির লোককে বলে যে এটা বাড়ির ঠিক ঢোকার যে দরজাটা, মানে বাড়িতে ঢোকার যে গেট, সেই গেটের ঠিক মধ্যিখানে এটা পুঁতে দিতে হবে। তাই হয়। 11 দিনের দিন ছেলে যথেষ্ট ভালো, অনেকটা সুস্থ, আস্তে আস্তে এই 11 দিনের মধ্যে অনেকটা সুস্থ হয়। ওর বাবা মা তো হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু যখন ওই তাবিজ দেয় তারপরে আস্তে আস্তে ছেলে একটু ডেভেলপ হয়, একটু ভালো হয়। তারপরে ছেলে একটু পরিবর্তন হয়। 11 দিনের দিনে ওর বাবা মা, ওর জেঠু জেঠিমা সবাই মিলে আবার যায় ওনার কাছে। উনি আবার নতুন করে আরেকটা তাবিজ দেয়। এখন ওর ওই তাহেরপুরের ওই দাদু ওর বাড়ির চারিদিকে 4টে ঘট পোঁতার জন্য দেয়। সেই ঘটগুলোর মধ্যে এই কিছু ছিল, যেমন আহ, ওর মাথার চুল, তারপরে ওর হাতের নখ, লেবু লঙ্কা, সূচ, আর ছোট ছোট পুঁটি মাছ আর কলা, এগুলো দিয়ে বাড়ির চারিদিকে পোতে দেয়। আর হচ্ছে ওকে আবার একটা আলাদা নতুন তাবিজ দেওয়া হয়, এগুলো দিয়ে টিয়ে আবার দেয়। আবার 21 দিন পর যেতে, 21 দিন পরও যায়, তখন ছেলে একটু ভালো, হাঁটা চলা করছে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে, কিন্তু শরীরের স্পটগুলো তখনও রয়েছে, কমেনি। তারপরে 21 দিন পর যখন যায়, ওর বাবা মা সেগুলোকে নিয়ে বলে যে এই যে শরীরের স্পটগুলো, তারপরে ওই যে শুকিয়ে গেছে, এই সব ব্যাপারগুলো বললো, এগুলো ডাক্তার দেখাও, আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, তারপরে ওর যে কোমরে ঘা হয়েছিল সেটাও আস্তে আস্তে কমতে থাকে। এবং তারপর থেকে ছেলে এখনো দিব্যি ভালো আছে, সুস্থ আছে। ও এখনো যায় তাহেরপুরের সেই বাড়িতে। তো ওর সাথে না এটাই শেষ ঘটনা নয়, এরপরে ওর সাথে আরো এই ধরনের ঘটনা ঘটেছিল। হ্যাঁ, ওর কিছু ভুল ছিল, ওর ফ্যামিলির কিছু ভুল ছিল। হ্যাঁ, কিছু আহ, হয় না, মানুষ যখন একটুখানি শিক্ষিত হয়ে যায় তখন মানুষের মানে চিন্তা শক্তি পাল্টে যায়, তখন অনেক কিছুকে কুসংস্কার মনে করে। তো ওর যখন একটু বড় হয়, হ্যাঁ, ও যখন টিনেজে চলে আসে, তখন ওর মধ্যে একটুখানি ওই সংস্কারের ব্যাপারগুলো চলে আসে এবং বিজ্ঞান মনস্ক হয়ে যায়। তখন ও কিছু আবার পাকামো করে,
যার ফলে আবার ওর মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। তারপরে এখনও যদিও সুস্থ আছে, ভালো আছে। তো আজকে আমি ওর এই ঘটনাটাই বললাম। আগামী সপ্তাহে আবার ওর যে আরও কিছু ঘটনা আছে সেগুলো বলবো। আজকের মতো এখানেই। নমস্কার।